আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মেঘ। তৃতীয় পর্ব। তুমি এই বিয়েতে রাজি তো অহনা? খুব সাবলীল গলায় কথাটা বলে উঠল আহিয়ান অহনাকে। আর আহিয়ানের কথা শুনে অহনা চুপ করে রইল, কিছু বলল না। অহনার নীরবতায় আহিয়ান বেশ হতাশ হলো। পুনরায় আবার বলল, কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমার কি আমায় পছন্দ হয়নি অহনা? অহনা এবার মুখ খুলল, নীরব স্বরে বলল, আপনাকে পছন্দ না হওয়ার কোনো কারণ তো দেখছি না। আহিয়ান খুশি হলো, বলল, তাহলে তুমি বিয়েটাতেও রাজি অহনা? অহনা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, জীবনের এমন কিছু সময় থাকে যখন আমরা চেয়েও কিছু বলতে পারি না। আবার এমনটাও বলা যায়, আমাদের বলতে দেওয়া হয় না। মেয়ে মানুষ তো, এদের মতামতের কি খুব দরকার আছে বলুন? আহিয়ান খুব চমকালো অহনার কথা শুনে, চিন্তিত হয়ে বলল, তুমি কি কারো উপর অভিমান করে আছো অহনা? না, অভিমান করব কেন? মেয়ে মানুষদের সেসব করারও অধিকার কম আছে আহিয়ান। আপনার বিয়ে করতে আমার সমস্যা নেই। কেননা সমস্যা তখনই হতো যখন এই মুহূর্তে আমার জীবনে কেউ থাকতো, কিন্তু এমনটা নেই। তাই বিয়েতে রাজি না হওয়ারও কোনো কারণ দেখছি না। আহিয়ান কি বলবে বুঝতে পারছে না। নীরবতা চলল দুজনের মাঝে। আহিয়ানও চুপ রইল আর অহনাও। মাঝখানে শুধু শোনা গেল দুজনের নিঃশ্বাসের শব্দ। ড্রয়িং রুমে সোফার উপর বসে আছে নিলয়। মোবাইল দেখছে সে, আর তার সামনেই বাংলাদেশ যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে নিলয়ের মা। আজ রাতের ফ্লাইটে তারা বাংলাদেশ যাবে। নিলয় বেশ বিরক্ত এসবে, তাও মুখখানা এমন যেন সে খুব খুশি আর এক্সাইটেড। নীলের মা ব্যাগ গোছাতে গোছাতে ছেলেকে উদ্দেশ্য করে বলল, তুই যেগুলো নিবি সেগুলো বিছানার উপর বের করে রাখ, আমি গুছিয়ে দিচ্ছি। উত্তরে মোবাইলের দিকে তাকিয়েই জবাব দিল নিলয়, তোমায় কিছু করতে হবে না মম, আমি নিজেই গুছিয়ে নিব। তুই পারবি? এটা কেমন কথা মম, পারবো না কেন? এর আগে আমি ব্যাগ গোছাইনি নাকি? তা ঠিক আছে, একটু তাড়াতাড়ি গুছিয়ে নে, রাতেই কিন্তু ফ্লাইট। নিলয় ঘড়ি দেখলো, ঘড়িতে এখন দুপুর 2টো বাজে। তাদের ফ্লাইট সেই রাতে, এখনো অনেক সময়। নিলয় ঘড়ির টাইমটা দেখেই বলল, মম, এখন কেবল দুপুর 2টো বাজে, এখনো অনেক সময় আছে ব্যাগ গোছানোর। তুই কিন্তু প্রতিবার এমনই করিস, তারপর আমাদের বের হতে লেট হয়। তাই জলদি যা, রুমে গিয়ে নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নে। নিলয় এবার বেশ বিরক্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, তুমিও না মম? বলেই আর না দাঁড়িয়ে ছুটে গেল নিজ রুমের উদ্দেশ্যে। আর নিলয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে নিলয়ের মা হাসলেন। এ সময় সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো নিলয়ের বাবা, মুখে তার মিষ্টি হাসি। ফাইনালি অনেকগুলো বছর পর তারা তাদের দেশে যাচ্ছে, সেই কাদামাটির ঘ্রাণ নিতে। গ্রাম বাংলার কথা মনে উঠলেই ভিতর থেকে এক অন্যরকম প্রশান্তি ফিল করেন নিলয়ের বাবা। অনেকগুলো বছর কেটে গেল, সেই দেশীয় মাটির ঘ্রাণ আর নাকে আসে না। বাবা মায়ের কবরখানাও দেখা হয় না। নিলয়দের ভিটে বাড়িতে কেউ থাকে না, প্রায় বছর 4 আগে বাড়িটা বিক্রি করে দেয়। নিলয়ের বাবা বিক্রি করতে চাননি, কিন্তু ওই সময় পরিস্থিতিটাই এমন ছিল যে বাধ্য হয়ে বিক্রি করাই লাগলো। এর আগেও অহনার বড় চাচার 2 মেয়ের বিয়েতে দাওয়াত হয়েছিল, কিন্তু কিছু সমস্যার কারণে একবারও যাওয়া হয়নি। কিন্তু এবার তৃতীয় বিয়েতে যাচ্ছেন। বেশ ভালো লাগছে আফজাল হোসেনের। কতটুকু কি আগের মতো আছে কে জানে।
নিশ্চয়ই অনেক কিছু বদলে গেছে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা বাজে। ডাইনিং টেবিলে বসে ডিনার সারছিল অহনার পুরো পরিবার। অহনাদের জয়েন্ট ফ্যামিলি। অহনার বাপ চাচারা মিলে 3 ভাই আর 2 বোন। 2 বোনকেই বিয়ে দিয়েছেন। অহনারা আর অহনার 2 চাচা, মানে তারা 3 ভাই একসাথে থাকেন। অহনার বাপ চাচারা বিভিন্ন কাজে লিপ্ত আছেন। ধানের ক্ষেত, ফলমূল চাষ, মুরগি আর হাঁসের খামার, মাছের চাষ সহ নানা পদের কাজ করেন তারা। সংক্ষিপ্তে বলতে গেলে তারা কৃষিকাজ করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। অহনার বড় চাচা মোশারেফ উদ্দিন। ওনার 2 মেয়ে ছিল, লিলি আর বুশরা। দুজনকেই বিয়ে দিয়ে দিয়েছেন। এরপর অহনার বাবা, ওনারও 2 মেয়ে, অহনা আর নীলা। অহনা অনার্স সেকেন্ড ইয়ার আর নীলা ক্লাস 7-এ পড়ে। শেষের জন আলতাপ উদ্দিন। ওনার 2 ছেলে, কোনো মেয়ে নেই। ছেলে হিসেবে এই 2 ছেলেই ধরতে গেলে পুরো পরিবারের চোখের মনি। বড় ছেলের নাম আহির আর ছোট জন জহির। আহির ইন্টারে পড়ছে আর ছোট জন নীলার সাথে ক্লাস 7-এ পড়ে। এছাড়াও অহনার দাদা দাদিও আছে। সব মিলিয়ে পুরো হুল্লোড় করা ফ্যামিলি। সবাই মিলেমিশে থাকে একসাথে। হঠাৎই খাওয়ার মাঝে অহনার বাবা বললেন, কাল আফজালরা আসবে বাবা। সকালে আমি আর আলতাপ স্টেশনে গিয়ে নিয়ে আসব। বড় ভাইয়া ততক্ষণ এদিকের কাজগুলো দেখবে। উত্তরে অহনার দাদাও বলল, তাই করিস, ভালো করেছিস। বিয়ের 2 সপ্তাহ আগেই ওদের আসতে বলেছিস। একবার আসুক শুধু, কান একদম ছিঁড়ে দিব দেখিস। দাদার কথা শুনে সবাই হাসলো। অহনাও খানিকটা হাসলো। অহনা তার বড় চাচাকে কিছু ভাত দিয়ে বলল, আর একটু দিব তোমায়? না, আর লাগবে না। অহনা শুনল, সরে গেল ওখান থেকে। মোশারেফ অহনার বাবাকে উদ্দেশ্য করে বলল, শরীফ, লিলি বুশরাকেও আসতে বলেছিস তো? ভাইয়া বলেছি, বললো তো কাল পরশুর মধ্যে আসবে। আচ্ছা চাচু, বিয়ে তো সেই 2 সপ্তাহ পর, সবাইকে এত দ্রুত দ্রুত ডাকছো কেন? আহিরের কথা শুনে অহনার বাবা মুচকি হেসে বলল, বিয়ে তো ধরতে গেলে একদিন হবে, কিন্তু আনন্দটা দীর্ঘদিনের চাই। যতই হোক, এই অহনার বিয়ের পর আর খুব শীঘ্রই কারো বিয়ে পড়বে না। আর তাছাড়া সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা। পুরো বাড়িটা দেখবি আনন্দে ভরে যাবে। শরীফের কথা শুনে সবাই খুশি হলেন। তারপর হাসি মুখে সবাই ডিনার সারলেন। কাল সকালে গিয়ে প্রায় দুপুরের দিকে নিলয়রা আসবে। বহু বছর পর আবার তারা 4 ভাই যেন এক হবে। নীলের বাবা সম্পর্কে এ পরিবারের কেউ না হলেও অহনা, দাদু, বাপ চাচারা তাকে এই পরিবারের একজন মানুষই মনে করেন। দূরত্বটা বহু বছরের হলেও সম্পর্কের গভীরতা একটুও কমেনি তাদের। নিকোষ কালো অন্ধকারে ঘেরা চারপাশ, আকাশটাই কালো মেঘেরা ভাসছে। 4 নম্বর সারির উইন্ডো সিটে বসে আছে নিলয়। তার আগের সারিতে বসে আছে তার বাবা মা। নিলয় চোখ বুঝিয়ে নিল। আপাতত তেমন কিছু ভাবল না। যাওয়ার ইচ্ছে না থাকলেও যাচ্ছে তো। নিলয় এই প্রথম তার অপছন্দের একটা কাজ করে বসলো। যদিও বিয়ে তার অপছন্দ হলেও বাংলাদেশ খারাপ না। তার তেমন কিছু মনে নেই বাংলাদেশ সম্পর্কে। যাক, এবার না হয় একবার ঘুরেই আসুক বাংলাদেশ, দেখে আসুক গ্রামীণ প্রকৃতি, ভেজা মাটির গন্ধ, পাখিদের কলরব, মাঝিদের নৌকার ঝলকানি, আরো কত কি। এরকম নানা কিছু ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো নিলয়। পরে ঘুম ভাঙল তার বাবার ডাকে, যখন সে অলরেডি বাংলাদেশের বুকে পা রেখে ফেলেছে। অহনাদের বাড়িতে ছোটখাটো হুড়িহুড়ো পড়েছে।
নিলয়রা এসে পড়েছে সিলেটের স্টেশনে, আর 1-1.5 ঘন্টার মাঝে এসে পড়বে তারা। অহনার মা নীলাকে ডাকলেন। নিলয় আর ওর বাবা মায়ের জন্য উপরের 2টো রুম রাখা হয়েছিল, যা গুছিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল নীলাকে। অহনার মা চেঁচিয়ে ডাকলেন নীলাকে, বললেন, নীলা, উপরের রুম 2টো পরিষ্কার হয়েছে তো? ওনারা কিন্তু এলো বলে। নীলা আচমকাই চমকে উঠল, কারণ নিলয়ের বাবা মায়ের রুমটা সে গুছিয়ে রাখলেও নিলয়ের রুমটা গোছাতে ভুলে গেছে। কিন্তু এই কথাটা এখন মাকে বললে মা তো পিঠে খুন্তি ভাঙবে। নীলা কাঁপা কাঁপা স্বরে বলল, হ্যাঁ মা, হয়ে গেছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যদি কোনো গরমিল করিস তাহলে কিন্তু পিঠের চামড়া আর আস্ত রাখবো না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলেই সে দৌড়ে ছুটল নীলা অহনার রুমে। অহনা তখন বই পড়ছিল। নীলা দৌড়ে এসে অহনার হাত থেকে বইটা নিয়ে বলল, আপু তাড়াতাড়ি চল। নীলার হঠাৎ হতভম্ব হওয়া কণ্ঠ শুনে অহনা অবাক হয়ে বলল, কোথায় যাব? নীলা সময় নিল না, দ্রুত অহনার হাত ধরে দৌড়াতে দৌড়াতে বলল, নিলয় ভাইয়ার রুমটা পরিষ্কার করতে হবে আপু, আমি ভুলে গিয়েছিলাম। ওদিকে ওনারা প্রায় এসে পড়েছে, চল না দুজন একসাথে রুমটা পরিষ্কার করে নেই। মা জানলে আমায় আর আস্ত রাখবে না। তোর এত ভোলা মন কেন, বলবি আমায়? প্লিজ আপু, এখন চিল্লাস না, আগে রুমটা পরিষ্কার করি, তারপর সব শুনবো। অহনা কিছু বলল না, ছুটল নীলার পিছন পিছন। তারপর দ্রুত নিলয়ের রুমটাই ঢুকে পরিষ্কার করতে লাগলো দুজন। পুরো রুমটাই ধুলোতে জমে আছে। অহনা কোমরে ওড়না বেঁধে দ্রুত রুম ঝাড়ু দিতে লাগলো। রুমে জানালা খুলে দিল মুহূর্তেই। রুমের জানালা খুলতেই এক ঝাঁক কবুতর ছুটে গেল দূরে। রুমটার অবস্থা বেশ খারাপ। অহনা খানিকটা রাগান্বিত হয়ে বলল, তুই এমন কেন নীলা? সব সময় গন্ডগোল করিস, আরো আগে মনে করতে পারলি না? সরি আপু। অহনা আর কিছু বলল না। অহনাদের বাড়ির সামনে এসে থামলো একটা গাড়ি। সেই গাড়ি থেকে নামলো নিলয়, নিলয়ের মা বাবা, অহনার বাবা আর ছোট চাচা। নিলয় পুরো জায়গাটায় চোখ বুলালো। মেচমেচে ধুলো উঠছে। অতঃপর আস্তে আস্তে নিলয় পা রাখলো অহনাদের বাড়ির ভেতর। নিলয়দের দেখেই সবাই দ্রুত গেল তাদের সামনে, কুশল বিনিময় করলো। ওদেরকে সামনের মোড়ায় বসিয়ে শরবত দেওয়া হলো। নিলয় নিল, না চাইতেও হাত মুখ না ধুয়েই শরবত খেল সে। অহনার মা বললেন, তুমি কত বড় হয়ে গেছো নিলয়, সেই তুমি যখন পুচকে ছিলে তখন দেখেছিলাম। উত্তরে শুধু হালকা হেসে বলে নিলয়, আমি একটু ফ্রেশ হতে চাই, আমার রুমটা যদি। আর বলা লাগলো না। দ্রুত অহনার ছোট চাচি বলল, একটু দাঁড়াও। এই বলে তিনি ডাকলেন জহিরকে। জি মা, ডাকছিলে? তোমার নিলয় ভাইয়াকে উপরের একদম কর্নারের রুমটাই নিয়ে যাও। আচ্ছা মা। নিলয় উঠে দাঁড়ালো। বাবা মাকে তেমন পাত্তা না দিয়ে সে এগিয়ে গেল জহিরের সাথে সাথে। অন্যদিকে নীলা উপর থেকে দেখলো নিলয় ভাইয়া এদিকে আসছে। নীলা দ্রুত ভিতরে ঢুকে বলল, আপু চল জলদি, নিলয় ভাইয়া রুমে আসছে। হয়ে গেছে, চল। দ্রুত আসো, বলেই দ্রুত ছুটে গেল নীলা। নীলের রুম পরিষ্কার করা কমপ্লিট। অহনা বেরিয়ে আসতে যাবে, হঠাৎই উপরের টিনের ছাউনিটায় কিছু ময়লা দেখল। অহনা না চাইতেও খাটের উপর একটা টুল রেখে সেটা সরাতে লাগলো। বেশি সময় লাগবে না ভেবেই দ্রুত দ্রুত হাত চালাতে লাগলো অহনা। জহির কতদূর এসেই হাতের ইশারায় নিলয়কে তার রুমটা দেখিয়ে বলল, ওই কর্নারের রুমটাই তোমার নিলয় ভাইয়া। ঠিক আছে, তুমি যাও। বলতেই জহির চলে গেল। নিলয়ও বেশি না ভেবে
একা একা হেঁটে এগিয়ে যেতে লাগলো তার রুমটার দিকে। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।